শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের শোনাব সমরেশ বসুর গল্প। গল্পের নাম সুবর্ণা। পাঠ করছি আমি নাসির আহমেদ কাবুল। প্রায় মাস চারেক পরে শিল্পী বন্ধু ভুবনের একটি দীর্ঘ পত্র পেলাম। লিখেছে, ভাই নীরেশ, নিশ্চয়ই এতদিনের নীরবতায় রাগ করেছিস, কিন্তু বিশ্বাস কর, এতদিন বন্ধ দরজার অন্ধকার কোণেই পড়েছিলুম। কারোর সঙ্গেই যোগাযোগ ছিল না। মা আমাকে এত বেশি চেনেন যে কখনো ডেকে জিজ্ঞেস করেননি, ঘরের কোণে কেন আমার এ নির্বাসন। কাজের মধ্যে হাঁক ডাক ছুটোছুটি করা আমার অভ্যাস। সেজন্যই বন্ধুদের ধারণা 16 আনা প্রতিভার সিকি খানেক আমার বাকি রয়ে গেল। আমি 12 আনার কারবারি রয়ে গেলুম। সেই আমি এতদিন রং তুলি ছুঁইনি। বন্ধুহীন একলা ঘরে একটা অসহ্য কষ্ট, তীক্ষ্ণ যন্ত্রণাময় একটি বিশাল অন্ধকার জিজ্ঞাসার গ্রাসে চাপা পড়েছিলাম। অথচ আমি জানি, কারণটা শুনলে তোমরা সবাই খুব তুচ্ছ মনে করবে, হাসতেও পারো। না হয় তুচ্ছ মনে করা গেল, না হয় হাসাই গেল, কিন্তু তুচ্ছ যে ক্ষেত্রে বিশেষ বড় উচ্চ হয়ে বাজে, বহুদূর গভীরে পৌঁছায়, তার প্রতিধ্বনি তা মানবে আশা করি। আমার বেলায় তাই হলো। একটি তুচ্ছতাই আমার চিরদিনের দরজা বন্ধের কৌতূহল ও আগ্রহ হয়ে দাঁড়ালো। দিল্লিতে ফ্রেঞ্চ এম্বাসি থেকে যখন প্যারিস প্রদর্শনীর কথাবার্তা বলে বেরিয়ে এলুম, মনটা তখন আনন্দে ভরপুর। ভাবলুম, কলকাতায় ফেরার আগে কোথাও একটু বেরিয়ে যাই। আর সঙ্গে সঙ্গে মনে পড়ল আগ্রার কথা। আগ্রার সঙ্গেই একটা অপরিচিত কৌতূহল, একটা মেয়ের মূর্তি ধরে আমাকে ডাক দিল, যার নাম জানি, অনেক সংবাদ জানি, কিন্তু কখনো চোখে দেখিনি। মূর্তিটি সেই সুবর্ণা রায়ের। সুবর্ণার দু একটি পত্র তুমিও দেখে নিয়েছ আমার কাছে। একটু আধটু ঠাট্টাও করেছ, কারণ তোমরা যাদের ফ্যান বলো, এখন অনেকের সঙ্গে আমাকে পত্রালাপ করতে রেখেছে। কিন্তু 2 বছর ধরে পত্রে যোগাযোগ রাখতে কখনো দেখিনি, আর তা রাখিনি কারোর সঙ্গে, কারণ সম্ভব নয়। কিন্তু সুবর্ণার সঙ্গে যে কেন রেখেছিলাম, আমি নিজেও তা খুব ভালো জানি নে। বোধহয় ওর পত্রের মধ্যে একটি বিশেষ মেয়ে, একটি বিশেষ মনকে ঝলকে উঠতে দেখেছিলুম, যার অনায়াস গতির মধ্যেও একটি আশ্চর্য ব্রীড়া লীলায়িত হয়ে উঠেছিল। অপরিচিতের মধ্যেও চোখে একটি ধরা পড়া পরিচয়ের হাসি ছিল লুকিয়ে। আমার ভালো লেগেছিল, তাই সুবর্ণার প্রথম অনুরোধেই ওকে তুমি সম্বোধন করেছিলাম। পত্রেই কথা দিয়েছিলাম, আগ্রায় যদি কখনো যাই, ওকে নিশ্চয়ই সংবাদ দেব, দেখা করব। আমার খেয়াল ছিল সুবর্ণা MA পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে। দিল্লি থেকে দিলুম চিঠি লিখে, তারিখ দিয়ে জানালুম 3 দিন পরে সকালবেলার ট্রেনে আগ্রা পৌঁছচ্ছি, এবং কোন হোটেলে উঠব সেটাও লিখে দিলুম। ঠিক তারিখ মতোই সকালবেলা আগ্রা গিয়ে পৌঁছালাম। যাত্রীর তেমন ভিড় ছিল না গাড়িতে। টিকিট কালেক্টরকে টিকিট দেবার মুহূর্তেই গেটের বাইরে লক্ষ্য পড়ল একটি মেয়েকে, যে আমার দিকেই তাকিয়েছিল। আমি বাইরে এলুম। মেয়েটির মুখে যেন একটি হাসির ঝিলিক দিয়ে উঠল। সে আমার সামনে এগিয়ে এলো, আরও প্রায় অপরিচিতার মতো।
আমি জিজ্ঞেস না করে পারলুম না, আপনি কি সুবর্ণা? কথার আগেই সিল্ক শাড়ির আঁচল এবং আবাধা এলো চুল প্রায় লুটিয়ে পড়ল আমার পায়ের কাছে। ও যে সুবর্ণা, এতে যেন সেটাই প্রমাণ করে দিল। এসবে আমি ভীষণ অনভ্যস্ত। লজ্জায় তাড়াতাড়ি বলে উঠলুম, এ কি করছেন? ততক্ষণে সুবর্ণা উঠে দাঁড়িয়েছে, বলল, আপনি করে বলছেন যে? সেটা নিশ্চয়ই আমার প্রথম দর্শনের আড়ষ্টতা, কিন্তু সুবর্ণা শাস্ত্রসম্মতভাবেই সুবর্ণা, এবং বিম্বষ্টা এবং আয়ত কালো চোখ এবং থাক, সুবর্ণের বর্ণনা আমার পক্ষে লিখে দেওয়া সম্ভব নয়। ওটা তোমাদের এখতিয়ারে। শুধু পত্র লেখায় যাকে দেখেছিলুম, এ সুবর্ণা তার চেয়ে কিছু বেশি, কিংবা পত্রে যা ঢাকা ছিল শারীরিক আবির্ভাবে ঘুচে গেল তা। ওর চোখের গভীর থেকে যেন একটা স্বপ্নে পাওয়া খুশি উপচে পড়ল, যেন বাতাসের ঘায়ে একটি বেপথ ভুল। দেখলুম ওর চোখের উপর এসে পড়েছে সাপের মতো চুলের গুছি। মিথ্যে বলবো না, স্বপ্ন ভর করল আমারই চোখে। জিজ্ঞেস করলুম, আমাকে চিনলে কেমন করে? অনেক দিনের পরিচিতার মতোই একটু লজ্জা মিশিয়ে বলল, যেমন করে সবাই চেনে, কাগজে ফটো দেখেছি। আমার চোখের দিকে তাকিয়ে ও চোখ নামালো, কিন্তু মাথায় মালপত্র নিয়ে কুলি দাঁড়িয়ে বললুম, সুবর্ণা, আমি এখন হোটেলে যাব। সুবর্ণা বলল, ওবেলা কিন্তু আমি আপনাকে বাড়ি নিয়ে যাব, আর এখন আপনার সঙ্গে একটু হোটেলে যাব। ওর অনুমতি চাওয়া দেখে ওকে যেন আরো বেশি করে চেনা গেল। মনে মনে খুশি হয়ে বললুম, তোমার অসুবিধা না হলে। সুবর্ণা যেন ওর উচ্ছ্বাসটাকে চাপা দিয়ে বললে, এখন আমার বাড়ি যেতে ইচ্ছে করছে না একটু। আপনার অসুবিধে হবে না তো? বললুম, একটুও না। মনে মনে অবাক হলুম। দেখামাত্র এতখানি মুগ্ধতা প্রায় যেন মোহের সঞ্চার করল আমার মধ্যে। থরে থরে সাজানো আমার ত্রিশোর্ধ্বের বুকের একটি নিশ্চিত জায়গা সহসা এমনি এলোমেলো হয়ে উঠল কেন? সুবর্ণাকে দেখে সব থেকে আগে আমার আঁকার কথা মনে পড়ল, এবং এই প্রথম আমার মনে হলো, আমার সব রং জড়ো করলেও বুঝি ওকে কুলোবে না। আমার সব গতি দিয়েও ওকে হয়তো ধরা যাবে না। ওকে সঙ্গ করে যেন নিমিষে হোটেলে এলুম। দোতলায় আমার ঘর ঠিক করাই ছিল। ঘরে ঢুকে সুবর্ণাকে বসতে বললুম, বেয়ারাকে বললুম চা খাবার দিতে। কিন্তু সুবর্ণাকে দেখলুম মাথা নত করে টেবিলে আঙুল খুঁড়ছে এবং হাসছে। জিজ্ঞেস করলুম, কি হলো? সুবর্ণা ফিস ফিস করে বলল, ভীষণ লজ্জা করছে। দেখলুম সত্যি ও আরক্ত প্রায়। জিজ্ঞেস করলুম, কেন? বলল, চিঠিগুলোর কথা মনে করে। আমার চিঠি পড়ে আপনি নিশ্চয়ই খুব হাসতেন। বললুম, কাঁদিনি তো বটেই। সুবর্ণা হেসে উঠল, আবার চোখ নামিয়ে বলল, কিন্তু নিশ্চয়ই ভেবেছেন মেয়েটা ভারী বেহায়া। বললুম, না, ভেবেছি মেয়েটি ভুবন চৌধুরীকেই বেহায়া করে তুলল, তাই ছুটে এলুম। সুবর্ণার হাসি যেন চুড়ির নিক্কণে বেজে উঠল। বললে, ইস! আমিও হেসে উঠলুম, কিন্তু সুবর্ণার মুখে একটি করুণ ছায়া পড়ল সহসা। আমি যদিও বয়স এবং মান দুই বজায় রাখার চেষ্টা করেছিলুম, তবু জিজ্ঞেস করলুম, কি সুবর্ণা?
সুবর্ণা চোখ মেলে তাকালো আমার দিকে এবং অসংকোচে বলল, আপনি এত দেরি করে চিঠি দেন, আমার কষ্ট হয়। সুবর্ণার গলায় তার কষ্ট এমন সহজ ও অনাড়ম্বর ব্যক্ত হলো যে আমি স্তব্ধ হয়ে গেলুম। সহসা কিছু বলতে পারলুম না। সুবর্ণাই আবার বলে উঠল, কিন্তু আমি ভাবতাম আপনি আপন মনে ছবি আঁকছেন, আমার কথা আপনার মনে নেই। মনে যখন পড়বে তখন ঠিক চিঠি দেবেন। তখন আমার নিজের মুখ আড়াল করতে হয়েছে। ওর অসহায় ব্যথাটা যেন আমাকে চেপে ধরল। আমি কিছু বলার আগেই বেয়ারা এসে চা জল খাবার দিয়ে গেল। ফিরে দেখলুম সুবর্ণার পলকহীন চোখের দুটিতেই বিস্ময় ও আনন্দ রৌদ্র চকিত দিঘির মতো অনায়াস। বললে, আপনাকে দেখার জন্য কতদিন ধরে বসেছিলাম। জিজ্ঞেস করলাম, কেমন দেখলে? বললে, বলতে পারবো না। সুবর্ণার ঠোঁটে একটা বিচিত্র হাসি ফুটল, তাকালো আমার দিকে, আবার চোখ নামালো হেসে। বলল, আমার একদম যেতে ইচ্ছে করছে না এখন, কিন্তু এবার যেতে হবে। যাওয়ার কথা শুনে আমি বিমর্ষ হয়ে উঠলুম। বললুম, যেও, চা খাও আগে। চা খেতে খেতে বারে বারে ওর চোখে সেই ধরা পড়া লুকোনো হাসি আমি দেখতে পেলুম। সুবর্ণা বললে, আমি এবার যাই? বললুম, বিকেলে আসছো তো? ও বললে, নিশ্চয়ই। কিন্তু আবার বললে, যাচ্ছি। হ্যাঁ। বারে বারে জিজ্ঞাসায় ভিতরে আমি ব্যাকুল হয়ে উঠলুম। মনে হলো সুবর্ণা যেন রঙের শেষ প্রলেপের পর ঘাম তেল মাখা এক অলৌকিক উজ্জ্বল প্রতিমা। আমার হাত ওর হাতের কাছেই, আমার সব রক্ত যেন আমারই হাতের যখন আবর্তিত। কেন সুবর্ণা এমন বারে বারে যাবার অনুমতি চাইছে? কেন? তারপরে সুবর্ণা যাবার আগে হঠাৎ নিচু স্বরে বললে, আমি বোধহয় সম্মান করতে শিখিনি, কিন্তু ভালো লাগা আর মনের খুশিকে একটুও চাপতে শিখিনি। তাই আমার বুকের মধ্যে কতদিন কেঁপে কেঁপে উঠেছে। কেন সুবর্ণা? সুবর্ণা বললে, যার ছবি দেখে আমার মন ভরে গিয়েছিল, সেই মানুষের অন্তরঙ্গ হবার আশায় সব যেন আমার শূন্য ঠেকেছিল। একথা শুনে আমার বুকের রক্ত যেমন ছলকে উঠল, তেমনি দিশেহারা হলুম। সুবর্ণাকে ঠোঁটে ঠোঁটে টিপতে দেখে দেখলুম ওর চোখ ছলছলিয়ে উঠেছে। আবার আমি নিঃসংকোচে ওর একটি হাত ধরে প্রায় স্খলিত গলায় ডাকলুম, সুবর্ণা। সুবর্ণা যেন স্বপ্নের লজ্জা থেকে সহসা জেগে উঠল, যেন নিশ্চিন্ত হলো, আর ওর মুখে চকিত হাসির আলো উঠল ঝলমলিয়ে। বললে, এবার তাহলে যাই? আমি ভুবন চৌধুরী এত দেখার পরেও সেই মুহূর্তে কোনো কথা বলতে পারলুম না। হাত ছেড়ে দিল মোর। বারান্দা দিয়ে নিচে নেমে গেল। আমি দোতলার বারান্দা থেকে দেখলুম ওর একবার পিছন ফিরে তাকিয়ে হাসলো, তারপর হারিয়ে গেল। আমার ঘরের সমস্ত নৈশব্দের মধ্যে একটি লুকোনো প্রাণের হাসি কান্নার আনন্দ ধ্বনি আমাকে ব্যাকুল করে তুলল। আমার ভিতরের রং ও গতি যেন পেল আর এক নতুন মুক্তির সন্ধান। রাত জাগার ক্লান্তি আমার গেল। কোনো রকমে স্নান খাওয়া সেরে বিশ্রামের ছদ্মবেশে প্রতীক্ষা করতে লাগলুম। প্রায় বেলা 3টের সময় বেয়ারা দরজায় ঘা দিল। বললে,
এক মেম সাহেব দর্শন প্রার্থী। আমার বুকের স্পন্দন বাড়ল। মনে মনে বললুম, মেম সাহেব নয় রে, ও যে মহারানী, নিয়ে আসতে বললুম। কিন্তু পর্দা সরিয়ে যে ঢুকল সে অন্য একটি মেয়ে, যার রূপ আছে, সজ্জা আছে, কেশে বেশে নিপুণ। আশাহত বিস্ময়ে বললুম, আমার নাম ভুবন চৌধুরী, আপনি? বললে, আমার নাম সুবর্ণা রায়। আমি চমকে প্রতিবাদের সুরে বললুম, না না। মেয়েটি অবাক হয়ে বললে, আমাকে কিছু বলছেন? আমি সুবর্ণা রায়। আপনি যে আমাকে চিঠি দিয়েছিলেন আজ পৌঁছবেন বলে, পাছে ভুল হয়, তাই আপনার চিঠিটাও নিয়ে এসেছি। চিঠিটাও ওর হাতে দেখা গেল। তাড়াতাড়ি বললুম, ও। কিন্তু আমার বুকের ভিতরে ঝড়ের দোলা, বিশ্বাস অবিশ্বাসের এক ব্যথা ধরা সংঘাত। এও কি কখনো সম্ভব? কেন? তা কেন হবে? তবু বলতে গিয়ে আমি থমকে গেলুম। যাক, এখন নয়, হয়তো পরে কিছু জানা যাবে। কিন্তু এক অনিবার্য অসহায় আচ্ছন্নতা আমাকে ঘিরে ধরল। এই সুবর্ণা, বললে, দেখি। বলে নমস্কার করল পায়ে। আমি প্রাণহীন ভাবে মাথা দিলুম। আর সকালবেলার সুবর্ণার নমস্কার আমার মনে পড়ে গেল। এই সুবর্ণা, বললে, আমার বাড়ি যাওয়ার সম্মতি দিয়েছিলেন পত্রে, যাবেন তো? মনে পড়ল সকালবেলার সুবর্ণার কথা। আমি কিন্তু বিকেলবেলা আপনাকে বাড়ি নিয়ে যাব। সে সুবর্ণা নয়, সে তবে কে? সে কে? আমাকে নিয়ে এমন খেলা তবে কে খেলেছে? সে যদি সুবর্ণা নয়, নাই বা হলো, সহস্র ছদ্মাবেশ তার থাকুক, তবু সে কি আসবে না? আমি তো শুধু তার কথাই শুনিনি, আমি যে তার চোখের দিকে তাকিয়ে দেখেছি। আমি তো শুধু তার কথাই শুনিনি, আমি যে তার চোখের দিকে তাকিয়ে দেখেছি। আমার হাতে যে এখনো তার স্পর্শের অনুভূতি তীব্র হয়ে আছে। এই সুবর্ণা উৎকণ্ঠিত বিস্ময়ে বললে, আপনার শরীর খারাপ নাকি? থতমত খেয়ে বললুম, হ্যাঁ। হ্যাঁ। এই সুবর্ণা বললে, তাহলে আপনি আজ বিশ্রাম করুন, কাল সকালে কিন্তু নিয়ে যাব। আমি হেসে সম্মতি দিলাম, কিন্তু চলে যেতে ওকে বাধা দিলুম না। তারপর শেষ ফাল্গুনের বাতাসে ভর করে কখন রাত এসে পড়ল জানতে পারিনি। কিন্তু সকালবেলা সুবর্ণা এলো না, সন্দেহ গেল। কিন্তু আমার বিনিদ্র রাত শুধু একটি প্রশ্ন মথিত হতে লাগল, সে কে? সে তবে কে? আর কোনো দিনই তার জবাব পেলুম না। তারপরেও 4 দিন আগ্রায় ছিলুম। বিকেলবেলায় সুবর্ণাদের বাড়ি গিয়েছি, আলাপ করেছি সকলের সঙ্গে, খেয়েছি তাজে এবং দুর্গে, আর ফাতেপুর সিকরিতে বেরিয়েছি। পথে পথে যত মেয়ে দেখেছি, চমকে চমকে তাকিয়েছি সকলের দিকে। আর কেবলই মনে হয়েছে সকালবেলার সুবর্ণা যেন অদৃশ্যে আমারই আশেপাশে ফিরছে আর মুখে আঁচল চেপে হাসছে। কিন্তু কেন? কেনই নিষ্ঠুর খেলা? সে কে? তার কাছে আমি কি অপরাধ করেছি? যত ভেবেছি ততই সেই সকালবেলার কয়েকটি মুহূর্ত আরো স্পষ্ট, তীব্র হয়ে উঠেছে। 4 মাস ধরে বন্ধ ঘরে শুধু এই ভেবেছি, সে যে কি অসহ্য যন্ত্রণা। মনে মনে অনেক রাগ করেছি, ঘৃণা করেছি সকালবেলার সুবর্ণাকে। কিন্তু মিথ্যে বলবো না, তারপরেও কান পেতে আমি আমার কান্নাও শুনতে পেয়েছি। ভাই, এই যাত্রা আর তোর সঙ্গে দেখা হলো না।
পরশু ফ্রান্সে রওনা হচ্ছি। হয়তো যেতে পারতুম না, কিন্তু 4 মাসের বন্ধ ঘরের অন্ধকার আমাকে একটি সত্যের আলোর বাইরে এনেছে। তা হলো, আমার জীবনে দুজনের আগমন এমনি ঘটে, যারা আসবার পূর্ব মুহূর্তেই কোনো জানান দেয় না। ছায়া যদি বা ফেলে আমরা টের পাইনি। একজন আসে জীবনে একবার, আর একজন হয়তো নানান বেশে একাধিকবার। একজন মৃত্যু, আর একজন আমাদের মহাপ্রাণের চিরপ্রার্থিত স্পর্শমণি। মনের মানুষ, তারা আমাদের সীমানায় থাকে, কিন্তু প্রত্যহের কুলায় ওরা কুলোয় না। আজ এখানে ইতি করলুম। তোর ভুবনের চিঠি পড়া হলো, কিন্তু সকালবেলার সুবর্ণা ভাসতে লাগলো আমার মানসপটে।